কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার। ট্র্যাকিংয়ে টেকনাফে দুজনের অবস্থান শনাক্ত। অপহরণ নাকি মানব পাচার খতিয়ে দেখছে পুলিশ। রানার পরপরই উত্তপ্ত আদালত চত্বর। গাজীপুরে পলক দীপু মনিদের ওপর ডিম নিক্ষেপ। জুলাই হত্যা মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ ৬ জন কারাগারে। যশোরের দুঃখ ভবদহ পরিদর্শন ৩ উপদেষ্টার। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশা ভুক্তভোগীদের। দ্রুত নদী খনন ও ত্রাণ সহায়তার আশ্বাস। এবং মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। সিঙ্গাপুর ও কলম্বোর উপর কমবে নির্ভরতা। ২০৩০ সালে চালু হলে বাণিজ্যিক হাব হবে বাংলাদেশ। বাংলার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। কক্সবাজারে রাজমিস্ত্রির কাজে গিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার একই গ্রামের ৬ জন রাজমিস্ত্রি শ্রমিক ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হন। পুলিশ বলছে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে ৬ জনের মধ্যে ২ জনের অবস্থান কক্সবাজারের টেকনাফে শনাক্ত হয়েছে। তবে অপহরণ নাকি মানব পাচার বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সহকর্মী জকিগঞ্জের পশ্চিম লোহার মহলে আছেন। আমরা আমাদের সহকর্মী ইকরামুল কবিরের কাছে যাব। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের একেবারে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে। এই গ্রামের ৬ জন গত মঙ্গলবার, অর্থাৎ আজ এক মঙ্গলবার, তার আগের মঙ্গলবার তারা চট্টগ্রাম হয়ে কক্সবাজার গিয়েছিল রাজমিস্ত্রি কাজের জন্য। আমি যেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়ির একজন আব্দুল জলিল, এবং তার বয়স ৫৫ বছর। আর তিনি এবং রশিদ আহমদ পার্শ্ববর্তী বাড়ির এই ঘরের পার্শ্ববর্তী ঘরের এই বাড়ির ২ জন মিলেই বাকি ৪ জন অর্থাৎ ৬ জন মিলে তারা কক্সবাজার গিয়েছিল কাজে। এবং এদেরকে নিয়েছিল কক্সবাজার চট্টগ্রামের শহীদুল ইসলাম নামের এক ঠিকাদার। এই ঠিকাদারের সাথে সম্পর্ক ছিল বা যোগাযোগ ছিল আব্দুল জলিল ও রশিদ আহমদের, এবং তারা বলেছিলেন যে কক্সবাজার ভালো কোনো কাজের জন্য রাজমিস্ত্রিদেরকে তারা কক্সবাজার নিয়ে যাবে। এবং তার সেই উদ্দেশ্যেই মারুফ আহমদ, শাহিন আহমদ, এমাদ উদ্দিন, খালেদ আহমদ এবং এই ৪ জন সহ মোট ৬ জন, রশিদ আহমদ এবং আব্দুল জলিল, এই ৬ জন গিয়েছিল কক্সবাজার সেই গত মঙ্গলবার। বুধবার বিকেল পর্যন্ত যোগাযোগ হয়েছিল, কথাবার্তা হয়েছিল মোবাইলে, এবং বুধবারের পর থেকে এখন পর্যন্ত তাদেরকে কোনোভাবেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছে প্রায় ১ সপ্তাহ ধরে। তাদের মধ্যে ২জনের মোবাইলে ট্র্যাক করে এখানকার পুলিশ খবর পাওয়া গিয়েছিল যে টেকনাফে তাদের মোবাইলের অবস্থান ছিল, কিন্তু তাদের সাথে কোনো কথা বলা সম্ভব হয়নি কিংবা কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। তার এই যে ৬ জনের পক্ষ থেকে বা ৬ জনের অভিভাবকরা কোনো রকম জিডি বা কোনো ধরনের মামলাও তারা করেনি। তারা অভিযোগ করেছে স্থানীয় থানা, তারা গিয়েছিলেন, তারা বলেছে এখানে জিডি নয়, জিডি করতে হবে তাদেরকে কক্সবাজার। কিন্তু তারা বলছেন যেহেতু এই গ্রামের মানুষ, এই উপজেলার মানুষ, এই ইউনিয়নের মানুষ মিসিং হয়েছে বা নিখোঁজ হয়েছে, তারা চাচ্ছেন যে স্থানীয় থানা যদি জিডি করে এবং থানার পক্ষ থেকে প্রশাসনিকভাবে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে তাদের যদি সন্ধান পাওয়া যায় তাহলে হয়তো তারা পেয়ে যাবে। এবং এই বাড়িসহ এই ৬ জনের বাড়ির মানুষজন অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে, আতঙ্কের মধ্যে আছে। এই ৬ জনের অবস্থা কোথায় আছে এবং ৬ জনের কোথায় আছেন তারা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না, এবং তারা চাচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছে। মোটামুটি এই ছিল সিলেটের জকিগঞ্জের খোলাছড়া ইউনিয়নের যে ৬ জন মানুষ গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে তার সর্বশেষ খবর। সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির। জুলাই হত্যা মামলায় পলক দীপুমণি সহ ৬ জনকে কারাগারে পাঠালেন গাজীপুরের আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গাছা এলাকায় ৬ জন নিহতের ঘটনায় আলাদা ৩ মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সাধন চন্দ্র মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে এদিন গ্রেফতার দেখানো হয়। এদিকে আসামিদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় বিগত সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করা হয়। 3টি গণহত্যার মামলার তারা
প্রত্যক্ষ মদতদাতা এবং সরাসরি তারা তাদের নির্দেশে করা হয়েছে তারা এই মামলার আসামি। এই 3টি গাছা থানার মামলায় তাদেরকে সুনির্দেশ দেখানো হয়েছে। সাধন কুমার সহ সালমান রহমান সহ অনেকে আজকে তাদেরকে এই গাজীপুরে উপস্থিত করানো হয়েছে এবং 3টি মামলা তাদের সুনির্দেশ দেখানো হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আইন আমলে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ 5 আগস্টের আগে ওবায়দুল কাদের সেতু মন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে হায়দারের বিরুদ্ধে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আলী হায়দার রতন নামে এক ব্যক্তিকে, যে হলো গিয়া সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা, তাকে আমরা ঢাকা রমনা থানা পুলিশের সহায়তা গ্রেপ্তার করে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আমার থানার 2টা হত্যা মামলা আছে 5 আগস্টের। তার বিরুদ্ধে এখানে অনেক নামে বেনামে অনেক জমি জমা সম্পত্তি করেছে। যশোরের দুঃখ ভবদহ এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন 3 উপদেষ্টা। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণের শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলিপড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। 80-র দশক থেকে সারা বছর জলাবদ্ধতায় ডুবে থাকে এখানকার শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 650 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর ভোগান্তিতে থাকা মানুষ দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM চালু ও আলমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা মঙ্গলবার দুপুরে ভবদহ এলাকা পরিদর্শন করেন। এতে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। নদী যদি বাঁচাতে হয় তাহলে TRM ছাড়া আর কোনো বিকল্প আমরা দেখি না। যে সমস্ত কৃষকের ফসল হয়নি তাদের কৃষির ক্ষতিপূরণ দেওয়া হোক, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। ভোগান্তি কমাতে আসন্ন বর্ষায় কয়েকটি নদী সেনাবাহিনীর উদ্যোগে খনন করা হবে বলেও জানান উপদেষ্টা। সকলের সাথেই কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। যশোর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভবদহ এলাকায় জলাবদ্ধতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 লাখের বেশি মানুষ ভুক্তভোগী। সময় সংবাদ, যশোর। জাপানের হাত ধরে অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ। ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2টি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণে দেশটির প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাইকার অর্থায়নে 2029 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। এটি চালু হলে বাংলাদেশ বাণিজ্যিক হাবে পরিণত হবে এবং সিঙ্গাপুর ও কলম্বো সমুদ্র বন্দরের উপর নির্ভরতা কমে আসবে। সমুদ্র বাণিজ্যের চেহারা পাল্টে দিতে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রথম দিকে ভারত ও চীন উভয়েই এতে আগ্রহী হলে দেখা দেয় ভূ রাজনৈতিক জটিলতা। শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে 2 দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। মঙ্গলবার বন্দরের একটি টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী ৬,২০০ কোটি টাকা ব্যয়ে আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। Matabari will significantly reduce the transportation lead time and cost, enhance the country's competitiveness, and attract much needed
foreign direct investment to Bangladesh. 14.5 মিটার গভীরতার কৃত্রিম চ্যানেলের ফলে এই বন্দরে 8 থেকে 9,000 TEUS ধারণ ক্ষমতার জাহাজও সহজেই নোঙর করতে পারবে। এতে মাতারবাড়ি বন্দর বাংলাদেশকে বাণিজ্যিকভাবে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনী প্রধান। Once operational, the Matabari port, I think our dependence on the transshipment ports like Singapore and Colombo will substantially reduce. চুক্তিসই অনুষ্ঠানে প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। জায়গা তারা খুব ক্লিন কাজ করে, আশা করি যে এটাও খুব ক্লিন কাজ হবে। মাতারবাড়িতে আমরা একটা শিপইয়ার্ড এবং ডকইয়ার্ড, এটা আন্তর্জাতিক মানের ইনভেস্টমেন্ট আসলে আমরা অ্যাকসেপ্ট করব। 2030 সালের শুরু থেকেই মাতারবাড়ি সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন নৌ পরিবহন উপদেষ্টা। এই ধরনের পোর্টের জন্য একটা আলাদা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চারুকলা অনুষদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে দুদিন ধরে অনশনে 9 শিক্ষার্থী। দাবি আদায় না হলে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে 5 শিক্ষার্থী অপহরণের ঘটনায় অবিলম্বে তাদের মুক্তি দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়াও উপাচার্যকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে দুদিন ধরে আমরণ অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে সোমবার বিকেল থেকে আমরণ অনশনে বসেন ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। তাদের অভিযোগ, অনুষদ বাইরে থাকায় আবাসন সংকট সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। 1 এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে চারুকলার কার্যক্রম শুরু করার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। চারুকলার যে বিল্ডিংগুলো আছে এগুলো আগে আর্ট কলেজের বিল্ডিং হিসাবে ব্যবহার করা হতো, তো ওগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমাদের দাবিটা মানবে, সিন্ডিকেট হবে, তারপর আমরা এখান থেকে এদিকে 5 শিক্ষার্থী অপহরণের ঘটনায় অবিলম্বে অপহৃতদের মুক্তির দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 7 দিন পার হলেও তাদের খোঁজ না পাওয়ায় ক্ষুব্ধ তারা। এর আগে সকালে বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত 16 এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। আমরা ওদের সম্পর্কে কোনো সঠিক তথ্য পাচ্ছি না এবং ওরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 29 শিক্ষার্থী। এর মধ্যে 3 জন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান অনশনকারীরা। গত 15 এপ্রিল হল খুলে দেওয়ার দাবিতে তালা ভেঙে হলে ঢোকেন তারা। তবে পানি ও ইন্টারনেট সংযোগ দেয়নি কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জীবন যাই হোক না কেন, আমরা এখান থেকে নড়বো না। একটা পদের মাঝে আসলে এমন কি আছে যেটা 32 জন ছাত্র জীবন অগ্রাহ্য করে রাখা যায়? ইন্টারিমের কাছে আমাদের এখন একটাই দাবি যে ইন্টারিম আমাদের এই দাবিকে মেনে নিয়ে এই ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম খুব দ্রুততার সাথে চালু করে এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো। দ্রুত দাবি মানা না হলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দেন অনশনকারীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। গণহত্যায় অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সকালে শহরের 7 মাথা এলাকা থেকে মিছিলটি বের করা হয়, যা থানার মোড় ঘুরে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন, ভিন্ন রূপে আওয়ামী লীগকে দেশে রাজনীতি করতে দেয়া হবে না। গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই বলে দাবি করেন তারা। বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন শ্রমিকের চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দুপুরে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ নগর ভবনের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও হরিজনরা অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কোনো নোটিশ ছাড়াই 160 জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাংলার সময় আরও থাকছে। সীমান্তে 5 বছরে বিএসএফ এর গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ।
নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, মেহেদী হাসানের সঙ্গে একই এলাকার 10ম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এরই জেরে 2022 সালের 30 জানুয়ারি রাতে ফোনে ডেকে নিয়ে ধর্ষণ করে বখাটে মেহেদী। এতে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন গুরুদাসপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত মেহেদীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। ফরিদপুর শহরে 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন। 2022 সালের 19 জুন বিকেলে আমিরুল নামে ওই যুবক একটি মেসের রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই বছর 20 জুন আমিরুলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এর রায় দিলেন। এতে অভিযুক্তকে 50,000 টাকা জরিমানাও করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 14 দালালকে আটক করা হয়েছে। র্যাব জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল একদল প্রতারক। সরকারি হাসপাতালে আসা রোগীদের অন্য ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে নিয়ে পরীক্ষার নামে টাকা হাতিয়ে নিত। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে হাসপাতালে সাদা পোশাকে অভিযান চালায় র্যাব। এ সময় 14 দালাল প্রতারককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় জেলা প্রশাসন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের পৈতৃক নিবাস ছিল 350 বিঘা জমির ওপর। বর্তমানে টিকে আছে মাত্র 72 শতক। বিগত কোনো সরকারই মহীয়সী এই নারীর পৈতৃক ভূমি উদ্ধারের পদক্ষেপ নেয়নি। বেগম রোকেয়ার বীরত্বগাথা স্মৃতি সংরক্ষণের দাবি সংশ্লিষ্টদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রথা ভেঙে নারীদের অধিকার বোধ জাগানোর দায়িত্ব নিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত। শিক্ষার আলোয় আলোকিত করার পাশাপাশি নারীদের আত্মমর্যাদা জাগরণের প্রেরণা হয়েছিলেন বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই মহীয়সী নারী। জমিদার পরিবারে জন্ম নেয়া বেগম রোকেয়ার বিশাল পৈতৃক জমি, বাস্তবিটা সবই ধীরে ধীরে দখল হয়েছে। অবশিষ্ট 72 শতকের মধ্যে 40 শতকে গড়ে উঠেছে বেগম রোকেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, 2 শতকে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র আর 30 শতক বসতভিটা হিসেবে সংরক্ষণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বেগম রোকেয়ার ত্যাগ ও নারীদের অধিকার আদায়ের যে বীরত্বগাথা লড়াই, তা ধরে রাখতে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন রোকেয়া প্রেমীরা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন একজনই আমাদের অহংকার। আমরা চাই যে রোকেয়ার এই জমিগুলো উদ্ধার করে রোকেয়া স্টেট নাম দিয়ে এই জমিগুলো রাখা হোক। জেলা প্রশাসক জানালেন, বেগম রোকেয়ার পৈতৃক জমি উদ্ধারে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরজমিনে একটা তদন্ত আমাদের কার্যক্রম শুরু করা হবে খুব শিগগিরই, যে আসলে মূল প্রপার্টিটা ওনার কতখানি এবং কতখানি রয়েছে আর কতখানি বেদখল আছে এই বিষয়ে। বেগম রোকেয়ার বেদখল হওয়া পৈতৃক সম্পদ উদ্ধারে 2012 সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন উচ্চ আদালতে মামলা করেন, যা এখনও বিচারাধীন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাজের সন্ধানে কক্সবাজার গিয়ে নিখোঁজ সিলেটের 6 শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার। ট্র্যাকিংয়ে টেকনাফে 2 জনের অবস্থান শনাক্ত। অপহরণ নাকি মানব পাচার খতিয়ে দেখছে পুলিশ। আসামিদের আনার পরপরই উত্তপ্ত আদালত চত্বর। গাজীপুরে পলক দীপু মনিদের ওপর ডিম নিক্ষেপ। জুলাই হত্যা মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 6 জন কারাগারে। এবং যশোরের দুঃখ ভবদহ পরিদর্শন 3 উপদেষ্টার। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশা ভুক্তভোগীদের। দ্রুত নদী খনন ও ত্রাণ সহায়তার আশ্বাস। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।